নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে আমাদের ভারতীয় শেয়ার বাজার আজকের ভালো ছিল না এবং সমগ্র ভারতবর্ষ আজকের মোটেই তাদের মন ভালো নেই। গুজরাট থেকে লন্ডন যাচ্ছিল এমন একটি এয়ারপ্লেন, সেটা ক্র্যাশ করেছে এবং যেটা বিভিন্ন সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের খবর, সেখানে প্রায় 242 জন যাত্রী সেই প্লেনে ছিলেন। তাদের জীবিত থাকার সম্ভাবনাটা কম রয়েছে বলে তারা মনে করছেন। কিন্তু এখানেই দুর্ঘটনার শেষ নয়। এই প্লেনটি বেশি দূর উঠতে পারেনি এবং একটি মেডিকেল কলেজের বিল্ডিংয়ে গিয়ে আঘাত করেছে এবং সেখানে বলা হচ্ছে যে সেখানেও বেশ কিছু ক্যাজুয়ালিটিস ঘটেছে। সার্বিকভাবে খুব একটা খারাপ একটা সংবাদ, যেটা প্রত্যেক ভারতবাসীর মন খারাপ করে দিয়েছে আজকে। এবং এই প্লেনটি অর্থাৎ ফ্লাইট এয়ার ইন্ডিয়া 171 এরা গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং সেখানে বলা হচ্ছে যে গুজরাটের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী বিজয় রূপানি তিনি সম্ভবত সেই প্লেনে ছিলেন। অর্থাৎ কি অনিশ্চয়তায় ভরা আমাদের জীবন। যিনি যতই শক্তিশালী হন না কেন, আমরা সম্ভবত মৃত্যুর কাছে মারাত্মকভাবে অসহায়। সুতরাং কি সম্মান, কি অর্থ, কোথাও না কোথাও মনে হয় এইগুলো জীবনের এই খেলায় মাঝে মাঝে বড় অর্থহীন হয়ে যায়। এবং এই সংবাদের পরপরই আমেরিকাতে বোয়িং, অর্থাৎ এই বিমানটা ছিল বোয়িং কোম্পানির তৈরি, সেই বোয়িংয়ে যে ফিউচার, সেখানে 5% বেশি পতন এসেছে। আজকের মানুষের মন খারাপ। সম্ভবত সেটাও রিফ্লেক্টেড হয়েছে ভারতীয় শেয়ার বাজারে। বিভিন্ন এয়ারলাইন্স যে কোম্পানিজগুলো রয়েছে ভারতবর্ষে, সেখানে পতন এসেছে। এবং আহমেদাবাদের যে এয়ারপোর্ট রয়েছে, সেটা যেহেতু আদানিরা তার মালিকানা তাদের রয়েছে, সেখানে আদানি এন্টারপ্রাইজেসেও কিন্তু আমরা পতন দেখেছি। কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে আদানি গ্রুপ সম্ভবত তাদের এয়ারপোর্ট বিজনেসের আইপিও নিয়ে আসতে পারে সামনের কয়েক বছরের মধ্যে। এটা একটা ধাক্কা হলেও কিন্তু তাদের পক্ষে ডেফিনেটলি একটা বড় ধাক্কা। আজকের মার্কেটের সার্বিকভাবে কারেকশন এসছে। যদি গোটা বিশ্ব বাজার দেখে, সেক্ষেত্রে বিগতকাল ডাও জোন্স, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর, ন্যাসড্যাক অর্থাৎ আমেরিকাতে বিভিন্ন ইন্ডাইসেসগুলো পতন, আজকে ইউরোপীয় মার্কেটসগুলো পতন, এশিয়ার মেজর মার্কেটসগুলো পতন, অর্থাৎ বিশ্ব জুড়ে বিভিন্ন শেয়ার বাজারে পতন এসেছে। উল্লেখযোগ্য যেটা, যে আজকের সোনার দাম 1% বেশি উত্থান দেখেছে, প্রায় 1000 টাকার বেশি উত্থান দেখেছে। এবং এটা যে নতুন গল্প নয়, অর্থাৎ সোনার প্রতি এখন কেবলমাত্র অন্তত বিগত 2-3 বছর ধরে কেবল সাধারণ মানুষ তার প্রতি আকর্ষিত তা নয়। এখন বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো, অর্থাৎ আমাদের যেরকম আরবিআই কেন্দ্রীয় ব্যাংক, সেরকম বিশ্ব জুড়ে সব জায়গায় তারা বিপুল পরিমাণ সোনা কিনে চলেছেন। কোথাও না কোথাও তারা ডলারের প্রতি তাদের ভরসা দিনের পর দিন কমে যাচ্ছে। আজকে যদি ডলার ইন্ডেক্স দেখেন, সেটা 99 এর তলায় চলে গিয়েছে। ভাবা যেতে পারে 99 এর তলায়, লিটারালি একসময় 98 এর নিচেও কিন্তু সেটা ট্রেড করছিল। অর্থাৎ এই যে ডলার ইন্ডেক্স, অর্থাৎ 99 এর তলায় চলে গিয়েছিল, যেটা ডেফিনেটলি বোঝাচ্ছে যে ডলারের দারুণ উইকনেস চলছে, দুর্বলতা চলছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের যে রিজার্ভ, যে ফরেন রিজার্ভ কারেন্সি, তার মধ্যে ডলারকে রাখতে ভরসা পাচ্ছেন না। এবং সেটাই রিফ্লেক্টেড হচ্ছে যে তারা ক্রমাগত সোনা কিনে নিজেদের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে স্ট্রেংথেন করার চেষ্টা করছে। এমন ছোট ছোট দেশ, পোল্যান্ডের মতন দেশ, তারাও বিপুল পরিমাণ সোনা কিন্তু কিনে চলেছে। ইউরোপীয় সব দেশ তো বটেই, চীন তো বটেই, সমস্ত দেশ এই পরিমাণ সোনা কিনে চলেছে। এবার 2022-এর যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, 2022 অব্দি, যেটা আমি স্ট্যাটিস্টা থেকে পেয়েছি, সেখানে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে বেশি সোনা ক্রয় করে থাকে। অর্থাৎ মোট যে সোনা ক্রয় করে বিভিন্ন দেশ মিলে, তার 22% বিশ্ব জুড়ে একমাত্র সুইজারল্যান্ড কিনে থাকে। চীন কেনে 17%, ইউনাইটেড কিংডমস কেনে 9%, হংকং, ওইটুকুনি ছোট্ট একটা দেশ, সে কেনে বিশ্বের মোট 8% সোনা। ভারতবর্ষ সেটাও 8% সোনা কিনে থাকে 2022 অব্দি। এখন ডেফিনেটলি কিছুটা ডেটা চেঞ্জ হবে, কিন্তু এই যে মূল দেশগুলো তারা যে সোনা কিনে চলেছে, মেজর ইকোনমিক্সগুলো এটাই তার প্রমাণ। এছাড়া রয়েছে সিঙ্গাপুর 4%, ইউনাইটেড আরব এমিরেটস 3% প্রভৃতি।
বিপুল পরিমাণ এই যে সোনার প্রতি আকর্ষণ, সেটা কোথাও না কোথাও একটা রিস্ক অফের সম্ভাবনা দিচ্ছে। দেখুন, সোনা কখন মানুষ কিনতে থাকে বা কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনতে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সোনাকে বলা হয় সেফ হেভেন, অর্থাৎ একটা সেফটি নেট। যখন বিশ্বজুড়ে অর্থনীতির অবস্থা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যায়, তখন ব্যাংকগুলো তারা রিস্ক অফ করার জন্যে, রিস্ক কমাবার জন্যে তারা কিন্তু সোনা কিনতে থাকে। বিগত 2-3 বছর ধরে যদি কেন্দ্রীয় ব্যাংকগুলো ক্রমাগত সোনা কিনতে থাকেন, তার মানে এটাই বোঝাচ্ছে যে কোথাও না কোথাও তারা ডলারের উপর ভরসা করছে না, এবং ডলারের উপর যদি তারা ভরসা না করেন, তার মানে এটাই বোঝাচ্ছে যে আমেরিকার অর্থনীতির প্রতিও এই বিশ্বের বিভিন্ন ইকোনমিগুলোর ভরসা ক্রমাগত কমে চলেছে। সেটাও ডেফিনেটলি খুব একটা ভালো নয়, ভালো ডেফিনেটলি ইঙ্গিত নয়। কেন? কারণ আমেরিকা বিশ্বের মোট যে জিডিপি তার 25% জিডিপি জেনারেট করে, অর্থাৎ বিশ্বের টোটাল জিডিপির 1/4 জেনারেট করে আমেরিকা। বিশাল সেটা ব্যাপার, সুবিশাল। সেই জায়গাটা দাঁড়িয়ে ভারতবর্ষ মাত্র 2%। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমেরিকা ফল্টার করলে, আমেরিকার অবস্থা খারাপ হলে বিশ্ব জুড়ে একটা কেয়াটিক কন্ডিশন তৈরি হতে পারে। এটা সামান্য ব্যাপার নয়। সাবপ্রাইম ক্রাইসিস যখন 2008-এ 2007 থেকে মোরালে শুরু হয়, 2008-2009 স্পিল আউট করে, তখন যে কত লক্ষাধিক মানুষের চাকরি চলে গিয়েছিল, কত যে ব্যাংক এবং কত যে ছোট মেজো কোম্পানি দেউলিয়া হয়েছিল, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। একটা স্টকে 80 থেকে 90% পতন ঘটেছিল। হ্যাঁ, ভারতীয় অর্থনীতি কম্পারেটিভলি সেফ ছিল, তার কারণ আমাদের ব্যাংকিং সিস্টেম ভীষণ রেজিলিয়েন্ট, ভীষণ স্ট্রং। তারা চট করে কাউকে লোন দিতে চান না। এখন সময় বদলেছে, এখন সবাইকে লোন দেওয়ার জন্য উদ্গ্রীব, তাদের ব্যবসা বৃদ্ধির জন্য উদ্গ্রীব বিভিন্ন ব্যাংক। কিন্তু সেই সময় ব্যাংকগুলো কোনোভাবেই তারা লোন দিতে চাইতেন না, তারা কোনোভাবে তাদের এনপিএ এনপিএল সেগুলো বৃদ্ধি করতে চাইতেন না। সেই সময় ভারতবর্ষ মোরলেস বেঁচে গিয়েছিল, স্টক মার্কেট বাঁচেনি। স্টক মার্কেটে সুবিশাল পতন হয়েছিল, অনেক ধরনের কেলেঙ্কারি চলে এসেছিল। অনেক কোম্পানিজ যেগুলো নিফটির অংশ ছিল, সেগুলো তারা এমন পতন দেখেছিল সেগুলো যার আর কোনোদিন ফিরেও ফিরে আসতে পারেনি। যাদের মাথার উপর বিপুল পরিমাণ ঋণ ছিল, সেই কোম্পানিগুলো সবচেয়ে বেশি ভুগেছিল। সেই জন্যে বিশেষজ্ঞরা বা অভিজ্ঞ মানুষরা যখন বলেন যে সেই সব কোম্পানি থেকে অত্যন্ত সাবধান থাকুন যে কোম্পানিগুলোর মাথার উপর বিপুল পরিমাণ ঋণ রয়েছে, যাদের ডেট টু ইকুইটি রেশিও মাত্রাতিরিক্ত হাই, তখন তারা কিন্তু এমনি ভুল কথা বলছেন না। একটা কথাই রয়েছে, ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। অর্থাৎ যার একবার এরকম ধরনের অভিজ্ঞতা রয়েছে, তারা অত্যাধিক ঋণগ্রস্ত কোম্পানিগুলোর প্রতি আকর্ষিত হন না বা তার থেকে দূরে সরে থাকেন। যাক, আজকে সমস্ত ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোতে পতন, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। দেখবেন যখনই শেয়ার বাজারে পতন আসে, শেয়ার বাজার নিম্নমুখী হয়, ইউজুয়ালি তখন ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো তারাও একই সঙ্গে পতন দেখতে থাকে। কারণ কোথাও না কোথাও তাদের মনের মধ্যে এই আশঙ্কা থাকে যে এরকম যদি মার্কেটে পতন থাকে, সেক্ষেত্রে ভলিউম কমে যাবে, ইনভেস্টার্স বা ট্রেডার্সরা হয় কম বিনিয়োগ করবেন বা কম ট্রেড করবেন, তার ফলে তাদের প্রফিটেবিলিটি কমতে পারে। এই আশঙ্কা থেকেও কিন্তু ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো রিয়্যাক্ট করে। ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো ইউজুয়ালি তারা ভালো পারফর্ম করে যখন একটা বুল ফেজের মধ্যে দিয়ে যায়, যখন মার্কেট ক্রমাগত উত্থান দেখতে থাকে। আবার ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো পতন দেখতে থাকে যখন ভলিউম কমে যায়, মার্কেটে ক্রমাগত পতন চলতে থাকে। এটা মাথায় রাখতে হবে। এই ধরনের কোম্পানিজগুলো, ক্যাপিটাল মার্কেট কোম্পানিজগুলো ইউজুয়ালি দারুণ পারফরমেন্স করে বুল মার্কেটের সময়, এবং অর্থনৈতিক অবস্থা যখন খুব খারাপ যায় বা চ্যালেঞ্জড হয়, যখন মার্কেট ক্র্যাশ করে, তখন ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো সবচেয়ে বেশি সাফার করে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। একটা খুব ভালো ইনফরমেশন আজকে, যদি এত দুঃখের মাঝখানেও আমরা এই ডেটাটা হয়তো ভারতীয় শেয়ার বাজারে কতখানি আমাদের সেন্টিমেন্ট লিফট করতে পারবে বলা মুশকিল, তাও এটা বলে রাখার প্রয়োজন রয়েছে। আমাদের মে মাসে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন ডেটা বেরিয়েছে, অর্থাৎ মূল্যবৃদ্ধি, সেটা মাত্র 2.82%। ঠিকই শুনেছেন, মাত্র 2.82%, যেটা এপ্রিল মাসে ছিল 3.16%। অর্থাৎ ফেব্রুয়ারি মাস 2019-এর পর এই দীর্ঘ 6 বছর 4 মাসের মধ্যে সর্বনিম্ন ইনফ্লেশন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের পক্ষে খুব ভালো একটা সংবাদ। অন্যদিকে আমেরিকাতে তাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন সেটাও দারুণভাবে কমেছে। সেটা
যদি হেডলাইন সিপিআই ইনফ্লেশন বলেন সেটা 2.4%, এবং কোর ইনফ্লেশন যদি বলেন সেটা 2.8%, যেটা ডেফিনেটলি যারা বিশেষজ্ঞ তারা এত মডারেট ইনফ্লেশন ডেটা তারা এক্সপেক্ট করেননি। যদিও সেটাতে ইউএস মার্কেট খুব একটা মারাত্মক কিছু রিয়াক্ট করেনি, বিশেষত যে অন্তর্দ্বন্দ্ব চলছে যেরকম লস অ্যাঞ্জেলেসে চলছে এবং গোটা আমেরিকা এখন এই মুহূর্তে যে অবস্থার মধ্যে দিয়ে চলছে সেটা ডেফিনেটলি একটা পলিটিক্যাল স্টেবিলিটিকেও গ্যারান্টি দেয় না, এবং বিশ্ব জুড়ে যে ইকোনমিক রিলেশনসগুলো সেটাও যে স্ট্রেন্ড হচ্ছে সেটাও বলার অপেক্ষা রাখে না। এবার চলে আসে আজকে 52 সপ্তাহের যে উচ্চতা, আজকের মার্কেটে পতন সত্ত্বেও বিভিন্ন কোম্পানিসগুলো তার 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এর মধ্যে খেয়াল করে দেখুন যে বেশ কিছু ফার্মা কোম্পানিস তারা তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। কোথাও না কোথাও তাদের হয়তো বা মনে হচ্ছে যে একটা ট্রেড এগ্রিমেন্টে পৌঁছে তারা যেতে পারেন, গেলে সেক্ষেত্রে একটা নিশ্চয়তা আসবে যে এক্স্যাক্টলি কত ট্যারিফ তাদের প্রোডাক্টসগুলোর উপর বসতে পারে। তার ফলে আজকে খেয়াল করে দেখুন যে কেমিক্যাল কোম্পানিসগুলো তো কিছুদিন ধরে র্যালি করছিল, এর সঙ্গে ফার্মা কোম্পানিস ওষুধ কোম্পানিগুলো র্যালি করেছে। অনুপম রসায়ন, অ্যাস্ট্রাজেনেকা, EU স্মল ফাইন্যান্স ব্যাংক, ক্যামলিন ফাইন সায়েন্সেস, দীপক ফার্টিলাইজার্স, ডিভিস ল্যাব, এরিস লাইফ সায়েন্সেস, ইন্টেলেক্ট ডিজাইন, জেকে সিমেন্ট, লরাস ল্যাবস, দুটো গোল্ডন কোম্পানি খুব ভালো পারফরমেন্স করছে, মানাপুরম ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্স, মাইন্ড স্পেস রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, নিব ডিফেন্স কোম্পানি, প্রক্টর গ্যাম্বল, সামহি হোটেলস, সুবেল লাইফ সায়েন্সেস, ভিবিয়ানা পাওয়ার, ওখানে দেখুন কতগুলো কোম্পানিস তারা ফার্মা কোম্পানি, অর্থাৎ কোথাও না কোথাও তাদের মধ্যে একটা আশা জেনারেটেড হচ্ছে, এটা বলা যেতে পারে। বিএসসি স্টকসগুলো গত কয়েকদিন ধরে কারেকশন দেখছিল। বিএসসি যে পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, প্রায় 20 গুণের ওপর সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিগত কয়েক বছরে, 2-3-4 বছরের মধ্যে, সেক্ষেত্রে যদি 5-6-7% যদি কারেকশন হয় বিএসসির মতো স্টকে, সেটা কিন্তু মোটেই অস্বাভাবিক না, বরং বলা যেতে পারে ভীষণ স্বাস্থ্যকর একটা কারেকশন। বিএসসি এমনিতেই খুব হিটেড হয়ে রয়েছে, চড়া দামে কিন্তু ট্রেড করে চলেছে। সুতরাং এখানে যদি ট্রেডার্সরা সিদ্ধান্ত নেন যে তারা প্রফিট বুকিং করবেন, সেটা কিন্তু অস্বাভাবিক হিসাবে ধরে নেওয়া যায় না। এবার চলে আসি হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরসগুলোতেও দারুণ কারেকশন, লাগাতার বিগত 3 দিন ধরে কারেকশন, সেটাও ডেফিনেটলি হেলদি কারেকশন। মোরালেস প্রায় 40% ওপর উত্থান হয়েছিল এপ্রিল মাস থেকে, সেখানে যদি গত 4 দিন ধরে যদি কারেকশন হয়, এটাও কিন্তু হেলদি কারেকশন, কারণ সেক্ষেত্রে আপনারা যদি ডিফেন্স সেক্টর দেখেন সেখানেও বিভিন্ন স্টকস কিন্তু অতি চড়া দামে ট্রেড করছিল, এটা বলা যেতে পারে। যাই হোক, আজকে বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোর মধ্যে কোনটাতে কিরকম পারফরমেন্স হয়েছে, এঞ্জেল 1 প্রায় 3%, ক্যাম্পস প্রায় 3.5%, এডেলওয়াইজ ফিনান্সিয়াল 2%-এর উপর, জিওজিৎ ফিনান্সিয়াল 3%-এর উপর, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রায় 2%-এর কাছাকাছি কারেকশন। তাছাড়া মতিলাল অসওয়াল সেটা 2.42% কারেকশন, নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 2.14% কারেকশন, নুভোমা ওয়েলথ ম্যানেজমেন্ট প্রায় 2%-এর কাছে কারেকশন, পেটিএম সেটা একসময় 10% উপর কারেকশন হয়েছিল, শেষ পর্যন্ত 6.8% কারেকশন নিয়ে বা তার কাছাকাছি বন্ধ হয়েছে। এছাড়া শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ 4.28% কারেকশন, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 1.28% কারেকশন। কেবলমাত্র যেটা পজিটিভে ট্রেড করছিল সেটা হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিজ। এইবার যেটা বলা হচ্ছে পেটিএম এর ব্যাপারে, যে পেটিএম এ যে কারেকশনটা এসছে সেটা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বলে একটা ফি সংক্রান্ত, যে পেটিএম আশঙ্কা করছিল বা একটা ভুল খবর ছড়ানো হয়েছিল, সম্ভবত সেটা ডেলিবারেটলি, যেটা আমাদের গভর্নমেন্ট যেটা ডিসক্লোজ করেছেন যে এরকম একটা ফেক খবর ছড়ানো হয়েছিল চারিদিকে, যে সম্ভবত এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট সেটা ইমপ্লিমেন্টেড হতে চলেছে বিভিন্ন ইউপিআই ট্রানজাকশনের জন্য, যার ফলে পেটিএম একটা দারুণ কারেকশন 10% উপর হয়েছিল। তাদের ডিসক্লোজারের পরেও যে মারাত্মক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে সেরকম নয়, তবুও কিন্তু একটা আশ্বস্ত গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, কোন রকম সিদ্ধান্ত অন্তত এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়ে করা হয়নি। এইবার চলে আসি হচ্ছে যে তেল, ক্রুড অয়েলের দাম একটু একটু করে কিন্তু ইঞ্চ আপ করছে, 5,771 টাকার কাছাকাছি প্রতি ব্যারেল কিন্তু ট্রেড করছে। গত কয়েকদিনে প্রায় 500 টাকার ওপর কি 600 টাকার ওপর বলা যেতে পারে যে প্রতি ব্যারেল ট্রেড তেলে কিন্তু তাদের সেটার দাম বৃদ্ধি হয়েছে। এটা আমি বলছি এমসিএক্স থেকে আমি এই ডেটাটা নিয়েছি, এটা 18 জুন এক্সপায়ারি, এই ডেটাটাতে সেটাই ইন্ডিকেট করছে। বিভিন্ন ডিফেন্স স্টকসে ভালো কারেকশন, অ্যাপোলো মাইক্রো সিস্টেমস, অ্যাস্ট্রা মাইক্রো এগুলো প্রায় 3%-এর কাছাকাছি কারেকশন, আভান্তেল 2.29%, বিডিএল 1%-এর ওপর,
বেল 1% উপর, ভারত ফর্জ 1.5% উপর, কোচিন শিপইয়ার্ড 2.4% উপর, ডেটা প্যাটার্নস 2.5% উপর, গার্ডনার শিপ বিল্ডার্স 3.64% উপর, আইডিয়া ফর্জ টেকনোলজি 3.91% উপর, ম্যাসগাঁও ডক 2.79% উপর, এমটিএআর টেকনোলজিস 2% উপর, ইউনিমেচ এরোস্পেস 4% উপর কারেকশন এবং পরস ডিফেন্স অ্যান্ড টেকনোলজিস 1.5% উপর কারেকশন। অর্থাৎ কারেকশনগুলো এসছে এবং এই কারেকশনটা ডিউ ছিল, এইটা বলা যেতে পারে। প্রফিট বুকিং হয়ে চলেছে, তবে এরকম প্রফিট বুকিং হতেই থাকবে। খুব দ্রুত যদি স্টকসগুলো মাত্র কয়েকদিনের মধ্যে 80 থেকে 100% উপর যদি উত্থান দেখে, সেখানে যদি আমরা 20, 30, 40% কারেকশন দেখি, সেটা কিন্তু মারাত্মক একটা কারেকশন হিসেবে সাব্যস্ত হওয়া উচিত নয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের নিয়ে তো ডেফিনেটলি এগুলো টেনশন করার মতন কিছু নেই। ডেফিনেটলি বহু কোয়ালিটি স্টকস রয়েছে ডিফেন্সের ক্ষেত্রে। এবার তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কখন তারা ইনভেস্ট করবেন বা কখন তারা বিক্রি করবেন, এটা সম্পূর্ণ বাই সেলের ডিসিশন তাদের উপর। আজকে বিভিন্ন যদি সেক্টরাল ইন্ডাইসেসগুলো দেখেন, নিফটি 1.1% উপর কাছাকাছি কারেকশন, বিএসসি সেন্সেক্স 800 পয়েন্টের উপর মানে 1% কাছাকাছি কারেকশন। এছাড়া নিফটি ব্যাংক 0.8% উপর কারেকশন, নিফটি আইটি 1% উপর কারেকশন, বিএসসি মিড ক্যাপ, বিএসসি স্মল ক্যাপ সবচেয়ে বেশি কারেকশন আসছে প্রায় 1.4 এবং 1.6%, নিফটি অটো 1.9% উপর কারেকশন, বিএসসি ক্যাপিটাল গুডস এবং কনজিউমার ডিউরেবলস দুটোই প্রায় 2% কাছাকাছি কারেকশন। এছাড়া বিএসসি মেটালস 1.68%, বিএসসি এফএমসিজি 1.2% কাছাকাছি কারেকশন দেখেছে। আজকে সমস্ত ইন্ডাইসেস নেগেটিভে, সমস্ত, তার মধ্যে কি কেমিক্যালস, কি কংগ্লোমারেটস, কি কনজিউমার ডিউরেবলস, কি ইঞ্জিনিয়ারিং ক্যাপিটাল গুডস, ম্যানুফ্যাকচারিং, মিডিয়া এন্টারটেনমেন্ট, সমস্ত কোনো বাদ দেয়নি। আজকের বাজার কোনোভাবে ডিসক্রিমিনেট করেনি, এটা বলা যেতে পারে। এই মুহূর্তে আপনারা যেটা আগেও সত্যি ছিল, এখনো সত্যি, ওই 24,500 থেকে 25,200 মধ্যে এই ন্যারো রেঞ্জের মধ্যেই নিফটি ক্রমাগত ট্রেড করে চলছে। এবং এইটা বিশেষজ্ঞদের মন্তব্য, যতক্ষণ না কোনো ফ্রেশ ট্রিগার আসছে, যতক্ষণ না কোনো ডেফিনিটিভ কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি, ততক্ষণ নিফটি কিন্তু বা ওভারঅল মার্কেট এরকম রেঞ্জ বাউন্ড থাকতে পারে বলে তাদের ধারণা। ডলার মোরাললেস প্রায় স্টেবল 85 টাকা 54 পয়সাতেই ট্রেড করছে, মোরাললেস এই আশেপাশেই ট্রেড করছিল গত কয়েকদিন ধরে। এই ডলার ইন্ডেক্স তো বললাম, লাস্ট ট্রেড করছিল 97 টাকা 90 পয়সা, সরি 97.9 পয়সাটা না, ডলার ইন্ডেক্সের ক্ষেত্রে ডেফিনেটলি না। যে স্টকগুলোতে আজকে সর্বাধিক কারেকশন, আদানি, মানে এটা নিফটি 500-এর অংশ, আদানি টোটাল গ্যাস 3.5% কাছাকাছি পতন, বিপিসিএল মাফ করবেন, এটা হচ্ছে আপনাদের বিভিন্ন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর কালকে যে উচ্চতায় দেখেছিল, আজকের আবার দেখলাম একটা দারুণ পতন হয়েছে, 1.6% উপর পতন হয়েছে। আদানি টোটাল গ্যাস 3.56% পতন, বিপিসিএল 4.55% পতন, ক্যাস্ট্রল 2.15% পতন, গেল প্রায় 4% কাছাকাছি, গুজরাট গ্যাস, জিএসপিএল এরা 1.5% কাছাকাছি পতন, এইচপিসিএল 5% উপর পতন, আইজিএল মহানগর গ্যাস প্রায় 3% কাছাকাছি পতন, পেট্রোনেট এলএনজি 1.86% কাছে পতন, রিলায়েন্স 0.5% কাছে পতন ডেফিনেটলি দেখেছে। যে স্টকসগুলোতে খুব মারাত্মক উত্থান, যেহেতু মারাত্মক কোনো স্টকে নেই, সে নিয়ে আলোচনা করার মতন কিছু নেই, আজকে পাইনি, কিন্তু যে স্টকসগুলোতে সর্বাধিক পতন 197 পেটিএম নিয়ে আলোচনা করেছি, সিডিএসএল 5.5% কাছাকাছি, এছাড়া বিপিসিএল 4.5% কাছাকাছি, আইনক্স উইন্ড এবং বিএসএল লিমিটেড প্রায় 4.5% কাছাকাছি, এইচএফসিএল 3.87%, আইআরইডিএ 3.27%, ক্যাম্পস 3.69%, হুডকো 3.6%, এছাড়া চম্বল ফার্টিলাইজার 3.5% ওপর পতন দেখেছে। যাক, এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন। আজকের দিনটা খুবই খারাপ গেল সবার জন্য, সবারই খুব মন খারাপ। দেখা যাক কালকের কি দাঁড়ায়, আজকে ইউএস মার্কেটস কেমন পারফর্ম করে সেটা আমাদের দেখতে হবে। ওভারঅল একটাই আমাদের, যে যারা চলে গেলেন তাদের বিদেহী আত্মার জন্য আমরা শান্তি কামনা করব। এবং এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েন্স করা হয় না। যে কোম্পানিজগুলোর নাম বললাম কেবলমাত্র উদাহরণ হিসেবে বা অ্যাজ ইলাস্ট্রেশনস। যদি আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজে ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় যে এই ধরনের এপিসোডস আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে,
দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।